আমেরিকার পুরো আর্মি ফোর্সের একটা সার্ভার আছে, যে সার্ভারের মাধ্যমে ওরা ওদের পুরো সিস্টেম থেকে শুরু করে সব কিছু এই সার্ভারে এন্ট্রি করে রাখে। কিন্তু হঠাৎ করে ওদের সেই সার্ভারের উপরে কারা যেন হামলা করতে থাকে। এই নিয়ে পুরো আর্মির প্রশাসন অনেক ভয়ে আছে, কেননা একবার যদি ওরা এই সার্ভার হ্যাক করে ফেলে তাহলে আর্মির সব সিক্রেট তথ্য ওদের হাতে চলে যাবে। এতে আমেরিকার সেনাদের মারা অনেক সহজ হয়ে যাবে। কিভাবে তা সম্ভব হবে তা আপনারা গল্পের বাকি কাহিনী শুনলে জানতে পারবেন। এইদিকে কর্নেল, একটা সমস্যা দেখা দিয়েছে। কি সমস্যা হলো? আমাদের সার্ভার কারা যেন হ্যাক করার চেষ্টা করে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? আর্মিদের সার্ভার হ্যাক করবে? এত দক্ষ হ্যাকার কে এসে? কিন্তু স্যার, আমাদের হাতে তেমন একটা সময় নেই। মাত্র 48 ঘন্টা সময় আছে আমাদের হাতে। এর ভিতরে আমাদের যা করার করতে হবে, নয়তো আমাদের সব সিক্রেট ওদের হাতে পৌঁছে যাবে। একটা কাজ করো, যত তাড়াতাড়ি পারো একজন দক্ষ হ্যাকার নিয়ে আসো, যে আমাদের এই হ্যাকারের হাত থেকে রক্ষা করতে পারবে। কিছুটা সময় দিন, আমি খোঁজ নিচ্ছি। যা করার তাড়াতাড়ি করো, সময় নেই হাতে। ওরা কয়েক ঘন্টা ধরে অনেক চেষ্টা করে মোটামুটি কয়েকজন হ্যাকার জোগাড় করতে পেরেছে। ওরা অনেক চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই ওরা এই হ্যাকিং বন্ধ করতে পারছে না। এখন কি হবে? এটা বন্ধ করার কি কোনো উপায় নেই? এরা তো সব কিছুই দিয়ে চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই কোনো কিছু সম্ভব হয়ে উঠছে না। একবার যদি সব তথ্য ফাঁস হয়ে যায় তাহলে আমাদের তো শত্রুপক্ষ সহজে হারিয়ে দিতে পারবে। আমরা কোনো হ্যাকারকে নিয়ে আসতে কি পারি না? এতক্ষণ ধরে যারা কাজ করছে তারা কি হ্যাকার না? এরাও হ্যাকার। আবার আরেকটা ছেলে আছে যে কিনা 2 বছর ধরে জেলে বন্দি আছে। জেলে বন্দি কেন? হ্যাকিং করার সময় ধরা পড়েছে নাকি? আমি পুরোপুরি জানি না, তবে ওই ছেলে এখন জেলে আছে। যখন ওর প্রোফাইল দেখি তখন ওখানে হ্যাকিং এর ব্যাপারে লেখা ছিল। ওই ছেলে আমাদের কিভাবে রক্ষা করবে? স্যার, মাঝে মধ্যে একটা কামানও কিন্তু হেরে যায় ছোট একটা গুলির কাছে। আগে ওই ছেলেকে খুঁজে এখানে নিয়ে আসো, দেখি কি করতে পারে। 1 ঘন্টা সময় দিন আমাকে, আমি খোঁজ নিয়ে ওকে এখানে নিয়ে আসার জন্য বলতেছি। তাড়াতাড়ি করো তাহলে। 1 ঘন্টা পরে খোঁজ পায়। তখন কিছু পুলিশ আসে জেলের ভিতরে থাকা ওই কক্ষে। এদিকে আয় তুই। কি হয়েছে স্যার? আমাকে ডাকছেন কেন? বেরিয়ে আয়, তোর সাথে কথা আছে। জি বলুন, কি কথা? তোকে আর্মির হেডকোয়ার্টারে নিয়ে যাওয়ার আদেশ এসেছে, সেই জন্য এইগুলো পরে নে। আমাদের কিছু করিনি, তাহলে ওখানে কেন? দেখ, এত কিছু জানি না, তোকে নিয়ে যাওয়ার জন্য বলেছে, সেজন্য তোকে নিয়ে যেতে হবে, বুঝতে পারলি? ঠিক আছে। এরপর আকাশকে হেলিকপ্টারে ওঠানো হয়। অনেকটা ভয়ের মধ্যে আছে, কেননা এরা এবার হেলিকপ্টার থেকে ফেলে দেবে না তো, এই ভয়ে আছে ও। 2 ঘন্টা পরে হেলিকপ্টার আর্মির বিশাল একটা ক্যাম্পে এসে নামে। চারদিকে শুধু আর্মির লোক, নিচে নামে অনেক ভয়। স্যার, তাহলে আমরা আসি। আমাকে নিয়ে চলুন, নয়তো এনা আমাকে মেরে ফেলবে। ওনারা তোমাকে বাঁচিয়ে রাখবে নাকি মেরে ফেলবে তা আমরা জানি না। তাহলে স্যার, চলি আমরা। পুলিশ হেলিকপ্টার নিয়ে চলে যায়। একটু পরে আর্মির কর্নেল আর অফিসার আসে, এসে ওকে সার্ভার রুমে নিয়ে আসে। ওয়াও, কত সুন্দর। শুনলাম তুমি নাকি হ্যাকিং পারো। পারি তো, কিন্তু আমি তো সেসব অনেক আগে ছেড়ে দিয়েছি। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। কিরকম সুযোগ? আগে এই মনিটরের দিকে তাকাও, কোনো কিছু তো বুঝতে পারছো? দেখো তো, মনে হচ্ছে কেউ আপনাদের সার্ভার হ্যাক করতেছে। অলরেডি তো 60% হ্যাক করাও শেষ। যদি তুমি এই হ্যাকিং বন্ধ করতে পারো, তোমার উপরে যে কেস আছে সেটা চিরতরে বাতিল করে দেব, আর তোমাকে আমাদের এখানকার চাকরিও দেব, তবে হ্যাকিং ডিপার্টমেন্টের। তার মানে আমি একজন আর্মি অফিসার হয়ে এখানে কাজ করব? ঠিক ধরেছ। যদি তুমি এই কাজটা করতে পারো তাহলেই সম্ভব। আমাকে কয়েকটা ঘন্টা সময় দিন, আমি চেষ্টা করতেছি। তোমার হাতে 5 ঘন্টা সময় আছে, দেখো কি করতে পারো। ঠিক আছে। কম্পিউটার নিয়ে বসে পড়ে, তারপর 10টা আঙ্গুল দিয়ে একের পর এক টাইপ করিয়ে যাচ্ছে। অনেক বছর কম্পিউটার কিবোর্ড হাতে পেয়ে আঙ্গুল চালাতে থাকে ভালোই। 3 ঘন্টা কাজ করার পরে আঙ্গুল ব্যথা হয়েছে। কি ব্যাপার, তুমি কি পারবে না? কে বলেছে আমি পারিনি? তুমি যে হাল ছেড়ে দিয়ে বসে আছো, অন্যদিকে ওরা কত সুন্দর করে 90% হ্যাক করে নিয়ে গেল। আর 5টা মিনিট অপেক্ষা করুন। তারপর কি হবে? ভিডিও কল হবে।
ভিডিও কল আবার কে করবে? দেখুন না কে দেয়। 5 মিনিট পরে ভিডিও চালু হয়। কম্পিউটার অফের পাশে 20 জন লোক বসে আছে। তাদের একটাই ইচ্ছে আকাশকে একবার দেখার, কেননা ওদের 20 জনের মোকাবিলা করে আকাশ নিজের কাজ শেষ করেছে। ওরা কারা? ওরা এতক্ষণ ধরে হ্যাক করার চেষ্টা করেছিল। ওদের এত বড় সাহস হয় কি করে? এদিকে আমাদের সার্ভার হ্যাক করে, আবার অন্যদিকে আবার ভিডিও কলে মাস্ক পরে আসে। এই ব্যাপারটা পরে বলতেছি, আগে ওরা কি বলে তা শুনুন। মাইক চালু করো। মাইক চালু করা হয়। ওরা 5 মিনিট ওদের কিছু কথা শেষ করে কল কেটে দেয়। কল কেটে দেওয়ার কিছুক্ষণ পরে হ্যাকিং অফ হয়েছে। তবে এই 47 ঘন্টায় আমেরিকার অনেক বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে, কেননা সার্ভার কাজ না করাতে 20% হেলিকপ্টার থেকে শুরু করে ওদের সব কিছু নষ্ট হয়েছে। ওদের কিছু কিছু ক্যাম্পে তো হামলা চালিয়ে সব নষ্ট করে দেয়, কেননা সার্ভার কাজ না করাতে কেউ যে ওদের সীমানায় এসে গেছে তা ওরা বুঝতেও পারেনি। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নেই। আমি আমার কথা রেখেছি, এবার আপনারা আপনাদের কথা রাখুন। আপাতত তুমি রেস্ট নাও। ঠিক আছে। রেস্ট নেওয়ার জন্য চলে যায়। এইদিকে ছেলেটাকে কি রেখে দেব? রেখে দিলে মন্দ হবে না। আচ্ছা, একবার জেনারেলের সাথে কথা বলে নিব কি? নিতে পারেন, কিন্তু একটা কথা স্যার, কি কথা বলো? যদি আমরা আমাদের কথা না রাখি তাহলে কিন্তু পরবর্তীতে যদি আবারও সমস্যা হয় তখন কিন্তু এই ছেলে আমাদের আর সাহায্য করবে না। কথাটা ঠিক বলেছ। তাহলে একটা কাজ করো, কি কাজ? ওর কাগজপত্র রেডি করো তাহলে। ঠিক আছে স্যার, কিন্তু ওর নামে যে কেসটা আছে ওই কেসের কি করব? একটা কাজ করো, ওর নামে যে ফাইলটা তৈরি হয়েছে ওই ফাইলটা আনানোর ব্যবস্থা করো। ওকে, তাই করতেছি। পরের দিন ফাইল নিয়ে আসা হয়। সেই ফাইল এনে আকাশের সামনে এনে রাখেন। জি বলুন স্যার। এটা তোমার ফাইল। তোমাকে কি জন্য জেলে নেওয়া হয়েছে সে কাহিনী বলো। আকাশ কিছু বলতে যাবে তখন আবার সার্ভারে হামলা করে কেউ। স্যার, কেউ আবার হামলা করেছে। আকাশ, কোনো কিছু করা যাবে কি? জি স্যার, করা যাবে। আমি আগে এই অ্যাটাকটা সামাল দিই, তারপর আমি একটা নতুন করে সিস্টেম করে দেব, তাহলে সহজে কেউ অ্যাটাক করতে পারবে না। তাহলে তাড়াতাড়ি করো। আবারও সার্ভার রুমে আসে। এসে প্রায় 2 ঘন্টা ধরে কাজ করতে থাকে। 2 ঘন্টা কাজ করার পরে সবটা আগের মতো ঠিক হয়ে যায়, সব কিছু। আমাকে 2 ঘন্টা সময় দিন, আমি একটা পাওয়ারফুল পকেট বানিয়ে দেব। সেটা কি? ওটা করে দিলে কেউ যদি অ্যাটাক করে তাহলে আগে এই পাওয়ারফুল পকেট ভেঙে তারপর অ্যাটাক করতে হবে। তা ওটা কি ব্রেক করা সম্ভব হবে? সম্ভব তো হবেই, তবে সেটার জন্য ওদের 3-4 দিন সময় লেগে যাবে। তাহলে তো ভালোই হবে, অনেকটা সময় পাবো। ঠিক ধরেছেন, তাহলে আমি কাজ শুরু করি। আপনি হার্ড ডিস্কগুলো নিয়ে আসার ব্যবস্থা করেন। কে কোথায় আছো? জি স্যার, বলুন। তাড়াতাড়ি করে এই লিস্ট অনুযায়ী এইগুলো নিয়ে আসো। ওকে স্যার, আনতেছি। 2 ঘন্টা পরে ওরা ওই হার্ড ডিস্ক আর কিছু গ্যাজেট নিয়ে আসে। আরও 1 ঘন্টা কাজ করার পরে সব কিছু সেট করা হয়। কাজ শেষ। এখন আর কোনো ভয় নেই তো? ভয় নেই, এই কথা বলা যাবে না, কেননা আমরা যেমন বর্ডারে সেনা রাখি যেন শত্রুপক্ষের কেউ আমাদের দেশে না আসতে পারে, নাই দেশের কোনো ক্ষতি করতে পারে, অবৈধ কোনো কিছু পাচার করতে না পারে। যদি এরকমটা হয় তাহলে প্রথমে বর্ডারের সৈন্যরা যেমন মোকাবিলা করে তেমনি পাওয়ারফুল প্রকেক্ট যেটা বানিয়েছিস এটাও সেমভাবে আমাদের রক্ষা করবে। যদি এটা আস্তে আস্তে ড্যামেজ করতে সামনে যেতে থাকে ততক্ষণে আমরা অনেক সময় পাবো। বাহ, তুমি তো দেখি কত সহজে সবকিছু আমাদের বুঝিয়ে দিলে। তার কোনো কাজ নেই তো? কাজ তো আছে। আবার কি কাজ? এই যে এটাকে প্রতি 4 মাস পর পর আপডেট দিতে হবে, তবে এই আপডেট যে কেউ দিতে পারবে না। দিলে কোনো সমস্যা? এটা পাসওয়ার্ড প্রোটেক্ট করা সেজন্য, তাছাড়া এটা আপডেট করার সিস্টেমও অনেকের অজানা। আচ্ছা, এখন তোমার কাহিনীগুলো আমাদের বলো, কেন তোমার এখানে আসা? তাহলে চলুন 5 বছর আগের কাহিনীগুলো শুনতে হবে। ঠিক আছে। 5 বছর পূর্বে। আকাশ, আমার একটা সাহায্য করতে পারবি? কিরকম সাহায্য? আমার অনার্সের প্রথম বর্ষের রেজাল্ট অনেক খারাপ হয়েছে। এখন আমি কি করব? তুই যদি রেজাল্টটা একটু চেঞ্জ করার ব্যবস্থা করে দিতে পারতি তাহলে আমার জন্য অনেক উপকার হতো। আমি কিভাবে করব? তুই ঠিকমতো পড়াশোনাই করিস না, তারপরও তুই অনেক ভালো রেজাল্ট করিস কিভাবে? পড়াশোনা পারলেই যে ভালো রেজাল্ট হবে এটা কিন্তু ভুল ধারণা। আমি এত কিছু জানি না,
তুই যেভাবেই হোক আমার রেজাল্ট পরিবর্তন করার ব্যবস্থা কর। যত ডলার লাগবে আমি দিতে রাজি আছি। আমি খোঁজ নিয়ে দেখতেছি তাহলে। যেখান থেকে পারিস ব্যবস্থা কর। যত ডলার লাগবে আমি খরচ করব, কিন্তু আমার রেজাল্ট পরিবর্তন করা চাই। ঠিক আছে। এইদিকে দুজন দুই দিকে চলেছে। অন্যদিকে আপনাদের একটু আকাশের পরিচয় দিই। আকাশ ওর বাবা মার একমাত্র ছেলে, তবে আকাশের পরিবার অনেক গরিব। এক কথায় কোনো মতে আকাশ পড়াশোনার পাশাপাশি হালকা একটু একটু করে নিজের হ্যাকিং করে নিজের পরিবারকে সাহায্য করে আসছে। অন্যদিকে আম্মু, আম্মু কোথায় তুমি? কি হয়েছে বল, এরকম চিল্লাচ্ছিস কেন? আব্বু কি তোমাকে কিছু বলেছে কি নিয়ে? আমার রেজাল্টের ব্যাপারে? না, কোনো কিছুই বলেনি। যাক, তাহলে তো ভালোই হলো। কিন্তু তোর ভাই জিজ্ঞেস করেছিল। কি বল আম্মু? ভাইয়া জিজ্ঞাসা করেছিল? কিন্তু তুই তো কোনো কিছুই জানালি না। 6 থেকে 7 দিন পরে দিবে রেজাল্ট, তখন বলবো। আচ্ছা, তুই রুমে যা তাহলে। ইরা রুমে যায়। এখন ইরার পরিচয়ও আপনাদের জানিয়ে দেব। ইরা ওর বাবা মা আর বড় ভাই আবিরের অনেক আদরের ছোট বোন। আবিরের বাবা একজন রাজনৈতিক লোক, তার উপর ইরাদের ডলারের কোনো অভাব নেই। রুমে এসে আবারও আকাশকে কল দেয়। কি রে, কত দূর হলো? আমি সবে মাত্র বাসে এসেছি, একটু রেস্ট তো নিতে দিবি? আগে আমার কাগজটা একটু করার চেষ্টা কর। বললাম তো হয়ে যাবে, 2টা দিন তো সময় লাগবে। যা কর তাড়াতাড়ি কর, এমনিতে হাতে সময় নেই। বাবা মা ভাই সবাই অপেক্ষায় আছে আমার রেজাল্টের জন্য। আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। এইদিকে আকাশ ওর রুমে কম্পিউটার নিয়ে বসে পড়ে। তারপর সার্ভারে ঢুকে পড়ে কিছু কোডের মাধ্যমে। তবে সেই কোডগুলো আপনাদের জানানো হবে না, নয়তো আপনারাও অনেক কিছু শিখে যেতে পারেন। রাত 11টা পর্যন্ত অনেক চেষ্টা করার পরে অ্যাক্সেস পায়, কিন্তু এটার জন্য একটা মডেম লাগবে। সেজন্য ইরাকে কল দেয়। ইরা আমাকে কিছু ডলার পাঠাতে পারবি? কত দিতে হবে? এই তো $200 দিলেই হবে। আচ্ছা, পাঠাচ্ছি। ওই ডলার নিয়ে আকাশ কিছু এক্সেস কিনে নেয়, তারপর ওইগুলো দিয়ে কাজ করতে থাকে। যাক, এখন 24 ঘন্টা লাগবে, এর ভিতরে রেজাল্ট ঠিক হয়ে যাবে। তবে এর জন্য ইরাকে তো আবেদন করতে হবে। সমস্যা নেই, সকালে করে নেব। পরের দিন সকালবেলায় কতটুকু কি হলো? এই তো একটা দিন সময় লাগবে। একটা কাজ করতে হবে। কি কাজ? তোর যে সাবজেক্টটা বেশি খারাপ হয়েছে সে সাবজেক্টের জন্য আবেদন কর। বললেই কি সব ঠিক হয়ে যাবে? যাবে। চল তাহলে। ওরা আবেদন করে নেয়। এরপর ইরা ওর বাসায় যায়। এইদিকে আচ্ছা আবির, তোকে যে একটা কাজ দিয়েছি সে কাজটা কতদূর হলো? এই তো আব্বু, আমি অনেক কাছাকাছি চলে এসেছি। আর কয়েকটা দিন তুমি অপেক্ষা করো, তারপর দেখবে সব কিছু আমাদের হাতের মধ্যে। ঠিক আছে, তবে যে কোনোভাবেই হোক না কেন ওইটা আমার চাই। কোনটা আব্বু? ওই চেয়ারটা আমার চাই, ওখানে আমি তোকে বসাবো। কি বলো আব্বু, সত্যি বলছো? সত্যি বলছি। আমিও তৈরি হয়ে আছি ওই চেয়ারে বসার জন্য। তবে সাবধান, ওই চেয়ারে বসার জন্য কিন্তু অনেকে বসে আছে। আমি তা জানি, কিন্তু কিছু তো একটা করতে হবে। আমি তো যতটুকু শুনেছি ওই চেয়ারের জন্য আরো 2-3 জনও রেডি হয়ে আছে। তাহলে এখন উপায়? আমি যেখানে আছি সেখানে তোর এত চিন্তা করতে হবে না। আমি তাহলে বাসে গেলাম। আচ্ছা, যা তাহলে। রাতের বেলায় আকাশ আবারও কাজ করা শুরু করে দেয়। কিছুক্ষণ পরে ওই, আর কতক্ষণ লাগবে? সকালে পেয়ে যাবে। সত্যিই তো? তবে ওই রেজাল্ট আবার পরিবর্তন হয়ে যাবে না তো? আশা করি হবে না। ঠিক আছে। সকালবেলায় ইরা ঘুম থেকে ওঠে, ও রেজাল্ট চেক করে। তখন ও রেজাল্ট পরিবর্তন হয়ে ও যা চেয়েছে তাই হয়েছে। এতে ইরা তো অনেক খুশি হয়ে যায়, সেজন্য খুশিতে আর বাসা থেকে বেরও হলো না। দুপুরবেলায় ভাইয়া, আব্বু, আম্মু, কে কোথায় আছো? কি হয়েছে তোর, এইভাবে চিৎকার করছিস কেন? একটা খুশির খবর আছে। কি খবর? আব্বু, আমি তো ফার্স্ট ক্লাস পেয়েছি। সত্যি বলছিস তো? এই দেখো আমার রেজাল্ট। ওনারাও রেজাল্ট দেখে অনেক খুশি হয়। আমার পক্ষ থেকে তোর জন্য একটা গাড়ি। সত্যি বলছি ভাইয়া। তুই আমার একমাত্র বোন বলে কথা। সত্যি ভাইয়া, কত ভালো। তা আব্বু, তুমি কি দিবে? তোর যা কিছু লাগে সবই তো আমি দেই। আব্বু, ইরাকে কি দিবে তা বলো। আচ্ছা তুই বল, কি লাগবে তোর?
আমি দেশের বাইরে গিয়ে কয়েকটা দিন থেকে ঘুরে আসতে চাই, তবে আমার সাথে আরও দুজন যাবে। আচ্ছা, ওদের পাসপোর্ট আমাকে এনে দিস, বা ফটোকপি এনে দিলেও হবে। আমি বাকিটা ব্যবস্থা করে নেব। ঠিক আছে আব্বু। 2 দিন পরে আকাশ ওর ইতির পাসপোর্ট এনে দেয়। ইতি হলো ইরার চাচাতো বোন। বাকিটা আপনারা গল্পের সাথে থাকলে জানতে পারবেন। এইদিকে ওই, তোর নাম কি আকাশ? হ্যাঁ, কিন্তু আপনারা কে? চল আমাদের সাথে। আমি কেন যাব? যদি না আসতে চাস তাহলে জোর করে নিয়ে আসবো, কথাটা মনে রাখিস। না, আমি যাব না। ওকে নিয়ে চল তো। কিছু লোক গাড়িতে তুলে নিয়ে আসে একটা বাংলোর মধ্যে। ওই, ভালো হবে না বলে দিলাম। এই, ওকে ছেড়ে দে। আপনার কথা মতো ওরা আমাকে তুলে নিয়ে এসেছে। ঠিক ধরেছি। আমাকে এখানে কেন তুলে নিয়ে এনেছেন? একটা কাজ করানোর জন্য। কি কাজ? ওই রুমে চল। কি আছে ওই রুমে? আগে চল, তারপর দেখতে পারবি। রুমে নিয়ে আসে। সামনে কয়েকজন লোক আর কিছু কম্পিউটার। আশা করি তোকে আর কিছু বলে দিতে হবে না। দেখুন, আপনার মনে হয়তো কোনো ভুল হচ্ছে। আপনি যে ভাবছেন তেমনটা মোটেও না। আমি কি ভাবছি তা তোকে জানতে হবে না। তুই কি ভাবছিস সেটা আমাকে বল। আমি তো ভাবছি আমাকে এখানে কেন আনা হয়েছে। তোকে একটা সার্ভার ডাউন করে দিতে হবে। কিসের সার্ভার? এই তো রেজাল্ট যে সার্ভারে দেয়, এক কথায় বোর্ডের সার্ভার। আমি এসব পারি না। তুই যে পারিস সেটা আমি জানি। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। দেখ, আমি তোর সাথে ভালো ভালো কথা বলছি বলে তুই কিছু বুঝতে পারছিস না। তবে আমি যদি নিজের রূপে ফিরে আসি তাহলে সেটা তোর জন্য মোটেও ভালো হবে না। আমি কিছু জানি না। ওকে, $5,000 দিয়ে দে। এবার তো করে দে কাজ। আমি পারবো না। যা, $20,000 দিলাম। এই ডলার দিয়ে তুই কিন্তু অনেক কিছু করতে পারবি। সেজন্য আমার মনে হয় এই সুযোগ তোকে আর কেউ দিবে না। 1 মিনিট ধরে ভাবতে থাকে। সত্যি তো আমি যদি এই ডলার নেই তাহলে তো আমি অনেকটা বড়লোক হয়ে যাব। এক কথায় বাবার ঋণ, মায়ের অপারেশনের সাথে বাড়িটাও একটু মেরামত করে নিতে পারবো। এক কথায় আমার অনেকটা কষ্ট চিরতরে চলে যাবে। তাহলে আর কি রাজি হয়ে যাই? কি ভাবছিস এত? আমি রাজি। আমি জানতাম তুই রাজি হবি। ওই, তোরা তোদের কাজ কর। এই সার্ভার ডাউন করতে থাকুক, তোরা এই কাজটা করে নে। আকাশ বসে পড়ে। তারপর কিছু হার্ড ডিস্ক থেকে শুরু করে আরও কিছু গ্যাজেট কম্পিউটারের সাথে কানেক্ট করে। তারপর কিছু কোড লিখে একের পর এক সাবমিট দিতে থাকে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। কি হলো, কতক্ষণ লাগবে? কিছু সময় তো লাগবেই। ওরাও তো বসে নেই। সরকারি ওয়েবসাইট হ্যাক করতে কিছুটা সময় তো দিতে হবে। ও যাই করো, একটু তাড়াতাড়ি করো। 2 ঘন্টা পরে কোডগুলো ম্যাচিং হয়। এতে ওই ওয়েবসাইটের অ্যাক্সেস পেয়েছে। অ্যাক্সেস আমি পেয়ে গেছি। কি করতে হবে বলুন আমাকে। 1 ঘন্টার জন্য সার্ভার ডাউন করে দাও, বাকিটা আমার আর লক করে নেবে। ওদের কথা মতো সার্ভার ডাউন করে দেয়। ওর লোকেরা নিজেদের কাজ করতে থাকে। 30 মিনিট পরে আমার কাজ শেষ, এবার আমাকে যেতে দিন। ওই, তোরা যা, ওকে দিয়ে আয়। যেখান থেকে তুলে এনেছিস সেখানে দিয়ে আসবি। একটা কথা জানার ছিল। কি কথা? আমি যে এই কাজটা জানি বা করতে পারবো, এই কথাটা আপনাকে কে বললো? ওটা সময় হলে তুমি নিজেই জানতে পারবে। যাও তাহলে, আবারও যদি প্রয়োজন হয় ডেকে নেবো তোমাকে। কিছু লোক আকাশকে দিয়ে আসে ওই জায়গায়। ওখান থেকে বাসায় ফিরে আসে। কোথায় ছিলে এতক্ষণ ধরে? আব্বু কিছু কাজ ছিল। আমি মনে হয় আর বাঁচবো না। একথা বলো না আম্মু। তোমাদের কিছু হয়ে গেলে আমি বাঁচবো কাদের নিয়ে? কি আর করব বল, অপারেশন যদি না করাতে পারি আমি যে তাহলে বেশি দিন আর বাঁচবো না। চিন্তা করো না আম্মু, আমি কাল তোমাকে নিয়ে ডক্টরের কাছে যাব। তোমার অপারেশনের ব্যাপারে কথা বলতে যাব। কিন্তু এতগুলো ডলার, আমাদের তো এই বাড়িটা ছাড়া আর কিছুই নেই। বাড়িটা তাও ব্যাংকের কাছে ঋণ করা। আব্বু, আমাকে তুমি কয়েকটা দিন সময় দাও, আমি সবকিছু ঠিক করে নেব। তুমি কোনো টেনশন করো না। সত্যি বলছিস? আমি সুস্থ হয়ে যাব তো? যাবে। পরের দিন ডক্টরের কাছে আসে। ডক্টরের কথা শুনতে থাকে। সবটা শোনার পর আপনি তাহলে অপারেশনের ব্যবস্থা করুন। আমি আজকে কিছু ডলার জমা করে দিচ্ছি, বাকিটা অপারেশনের আগে দিয়ে দেব। হসপিটালে সব ঝামেলা শেষ করে চলে আসে ওখান থেকে। তারপর আসে ব্যাংকে। আমার বাবার নামে যত ঋণ আছে এই নিন তার ডলার। আমাদের সব কিছু এখন ফিরিয়ে দিন। ঠিক আছে, আপনি ডলার জমা করে রসিদ নিয়ে আসুন, আমি ততক্ষণে ফাইলটা নিয়ে আসতেছি। ঠিক আছে। ব্যাংকে $10,000 জমা করে দেয়। তারপর অফিসারের কাছে আসে। এই নিন রসিদ, এখানে সাইন করে দিন। বাবা, এখানে সাইন করে দাও। আকাশের বাবা খুশিতে সাইন করে দেয়। তবে ওনারা কেউ জানে না ডলারগুলো কিভাবে আর কোথা থেকে আসলো। সে খবর এখন পর্যন্ত কেউ জানে না।
কিছুক্ষণ পরে আকাশ, এতগুলো ডলার তুই এত ডলার কার থেকে নিলি? আব্বু, আমি একটা লটারি জিতেছি, ওখান থেকে পেয়েছি ডলারগুলো। কি বলিস? তাই বলে এতগুলো ডলার? তাছাড়া এখন আর আমাদের কোনো অভাব থাকবে না, মায়ের অপারেশনও হয়ে যাবে ঠিকভাবে। ঠিক আছে, বাসায় চল। বাসায় চলে আসে। ওখানে আসার কিছুক্ষণ পরে ইরা কল দিয়ে ওর পাসপোর্টের ফটোকপি দিতে বলে। আকাশও দিয়ে দেয়। পরের দিন ওইগুলো নিয়ে কি করবি? দেশের বাইরে ঘুরতে যাব। কিন্তু আমার পাসপোর্ট কেন? তুইও যাবি? আমার কাছে তো ডলার নেই এতগুলো, সেসব তো তুই জানিস। দেখ, তোর জন্য আমি দেশের বাইরে ঘুরতে যেতে পারছি, সেজন্য তোকেও যেতে হবে। তবে চিন্তা করিস না, তোর সব খরচ আমি দেব। কি বলিস? ঠিকই বলছি। আমরা তাহলে 3 দিন পরে যাচ্ছি। আবার ফিরবো? তোর কি কাজ আছে? মায়ের অপারেশন করাবো তো। এই তো 3 দিন থেকে চলে আসবো। তাহলে যাওয়া যাবে। মায়ের অপারেশনও 10 দিন পরে হবে। ঠিক আছে, উঠি তাহলে। এইদিকে ইরা বাসায় এসে ইতিকে দেখতে পায়। ইতি যে হঠাৎ করে চলে আসবে তা ইরা ভাবেনি। এ কি, তুই কখন এলি? অনেকক্ষণ আগে এসেছি। তোর তো সরাসরি এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল। ভাবলাম 2টা দিন তোর সাথে এই দিক ওদিক কাটাবো, তারপর বাকিটা দেশের বাহিরে। যাক, ভালো করেছিস। চল এখন রুমে যাই। ঠিক আছে, চল। ওরা রুমে এসে আরও কথা বলতে থাকে। কথা বলা শেষ হলে, আচ্ছা, আমাদের সাথে তো একটা ছেলেও যাবে, তা ছেলেটা দেখতে কেমন? যখন তোর সামনে আসবে তখনই দেখতে পারবি। ছবি তো দেখাবি। এই দেখ। মোবাইল থেকে ছবি দেখায়। ইতি তো ছবির দিকে তাকিয়েই আছে এক দৃষ্টিতে, কোনো কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। কিরে, ছবির ভিতরে তো মনে হয় ঢুকে যাবি। এত কিউট একটা ছেলেকে নিয়ে যাবি সাথে করে, ব্যাপারটা কি দারুণ না? তোর কাছে হতে পারে। ছেলেটা তো দেখতেও খারাপ না। তাছাড়া তুই যখন সাথে করে নিয়ে যাচ্ছিস তখন স্পেশাল কোনো মানুষ তো হবেই। অনেক বেশি বকে ফেলেছিস। আচ্ছা, তোকে একটা কথা বলার ছিল। কি কথা বল। তুই কোনো হ্যাকারকে চিনিস? তুই হ্যাকার দিয়ে কি করবি? দরকার ছিল আমার। কোন কাজে বলবি তো আমাকে? কাজ বলতে আমার একটা আইডি আছে। ওই আইডিটা অন্য একজন সবকিছু চেঞ্জ করে নিয়েছে, কিছুতেই কিছু করতে পারছি না। আচ্ছা, আমি খোঁজ নিয়ে দেখতেছি। দেখ, তাহলে তো আমার জন্যই ভালো হয়। ঠিক আছে। একটু পরে ইরা কল দিয়ে আকাশকে বলে। আকাশও কম্পিউটার দিয়ে কাজ করা শুরু করে দেয়। 10 মিনিটে আইডির পুরো ডিটেইলস নিয়ে নেয়। আচ্ছা, আমি কথা বলে তোকে জানাবো। ঠিক আছে। 1 ঘন্টা পরে আকাশ আইডি নিজের কাছে নিয়ে আসে। একটু পরেই মেসেজ আসে। মেসেজে এসে দেখতে পায় মেয়েটা অনেক ছেলের সাথে রিলেশনে ছিল, আর আইডিটা যার কাছে ছিল সে ওই মেয়ের বয়ফ্রেন্ড ছিল। ব্রেকআপ হয়ে যাওয়াতে ছেলেটা এসব করেছে। একটু পরে, হায় আল্লাহ, এটা কি মেয়ে নাকি অন্য কিছু? কোনোটা ছেলের সাথে রিলেশন ছিল? কি সব ছবি ওদের পাঠিয়েছে। হায় আল্লাহ, এই মেয়ে তো আসলে থেকে একটা নষ্ট মেয়ে। এই মেয়ের সাথে দেখা না হলেই বাঁচি। এরপর বাকি আইডির মেসেজ চেক করে। সব আইডিতে বাজে বাজে ছবি দিয়ে রেখেছে। এতে বুঝতে বাকি রইল না, যদিও অন্য কারো ব্যক্তিগত মেসেজ দেখা ঠিক না, তারপরও দেখে নিলাম আর কি। আপনারা আবার অন্য কাউকে ব্যাপারটা বলে দেবেন না, ঠিক আছে? আপনাদের আর আমার মাঝে ডিল। 2 দিন পরে, মা, আমি কয়েকটা দিনের জন্য দেশের বাইরে যাচ্ছি, 4 দিনের ভিতরে চলে আসবো। কিন্তু আমার অপারেশন? তোমার অপারেশন হবে 7 দিন পরে। আমি তো অপারেশনের 2 দিন আগেই চলে আসবো। এই নাও ডলার, এর ভিতরে লাগবে, খরচ করে নিও। বাবা, আমি তাহলে আসি, মায়ের খেয়াল রাখিও। সাবধানে থাকিস। ঠিক আছে। ইরা ইতি ওরা এয়ারপোর্টে এসে আকাশের অপেক্ষায়। একটু পরে আকাশ এসে ওদের পাশে দাঁড়ায়। এই কি, তুমি ইরার পাশে কেন দাঁড়ালে? তার আগে এটা বলুন, আপনি কেন? ও আমার চাচাতো বোন। উনি কি তিনি? ঠিক ধরেছিস। আমি ইতি চৌধুরী। পারভেজ হোসেন আকাশ। বাহ, সুন্দর তো। কার কথা বলছেন? আপনার কথা। তোর চোখ কি অন্ধ? ও কি কোন দিক দিয়ে তোর সুন্দর মনে হয়? তোর কি মনে হয় আমি কালা? আমি তো বলিনি। দেখ, আমার চোখ ঠিকই আছে, তা আমার আইডি কি ফিরিয়ে আনতে পেরেছেন? আকাশ, ভালো কথা। ওর আইডি? নিন আইডি।
সত্যি আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব। ধন্যবাদ দিতে হবে, শুধু যাদের যা কিছু এতদিন দিয়ে এসেছেন সেগুলো দেওয়া বন্ধ করে দেবেন। কোনগুলো আর কি দেওয়া বন্ধ করব? এইভাবে তিলগুলো মানুষকে না দেখালেই ভালো হবে। আকাশ, কিসের তিল? তোর চাচাতো বোনকে জিজ্ঞেস করে নিস। ওই কিসের তিল? আরে কোনো তিল না, উনি তো মজা করছে। আকাশ, সত্যি করে বল। আরে মজা করছিলাম। তুইও পারিস বটে, এখন চল। ওরা প্লেনে এসে বসে। আকাশ ইরা আর ইতির মাঝখানে সিট পড়ে, সেজন্য বসে পড়ে। ইরা গান শুনতে ব্যস্ত, কেননা কিছুক্ষণ ইরা গান শুনবে যতক্ষণ না পর্যন্ত প্লেন পুরোপুরি উপরে না উঠে পড়ে। ওই সময় ইতি আকাশের কানের কাছে মুখ নিয়ে, সত্যি করে বলেন তো, আপনি কি সব দেখে নিয়েছেন? দেখেছি। আপনাকে কি দেখতে বলেছে? আপনি যখন এইগুলো পাঠিয়েছেন তখন কি মনে ছিল না? ওরা তো বয়ফ্রেন্ড ছিল। তাই বলে 15 জন? একটা মেয়ের 15টা বয়ফ্রেন্ড কি থাকাটা স্বাভাবিক? স্বাভাবিক, কিন্তু তাই বলে সবাইকে ছবি দিয়ে বেড়াতে হবে? মাঝে মাঝে দিতে হয়। ও, আপনি বুঝবেন না। তবে একটা কথা, এই সিক্রেট কিন্তু অন্য কেউ যেন না জানে। চিন্তা করবেন না, কেন জানবো না। একটু পরে প্লেন উপরে উঠে যায় পুরোপুরিভাবে। তখন ইরার গান শোনা শেষ। এরপর ওরা বকবক করতে থাকে। ইদি তো আকাশের সাথে ঝোঁকের মতো লেগে আছে। কয়েক ঘন্টা পরে ওরা বাংলাদেশে এসে নামে। আমরা তো কিছুই চিনি না এখানকার। প্রথমবার এসেছিস, সেজন্য এরকমটা হওয়ারই কথা। আরে গুগল ম্যাপ দিয়ে সব বের করে নেব, আগে একটা হোটেল নিতে হবে। ওরা হোটেলে আসে, 2টা রুম দেখার জন্য বলে। তখন 2 রুম লাগবে না, একটা রুম হলেই হবে। ডাবল বেডের একটা রুম নিয়ে 3 জন থাকা যাবে। তোর কি খরচ বেশি হয়ে যাচ্ছে বলে এই কথাটা বলছিস? মোটেও না। তাছাড়া নতুন জায়গায় 2টো মেয়ের সাথে একটা ছেলের যদি থাকে তাহলে অনেক ভালো হবে। বুঝতে পেরেছি। এরপর ওরা একটা রুম নেয়। তারপর রুমে এসে রেস্ট নিয়ে রাতে ওরা ঘুরতে বের হয়। এভাবে 2টা দিন ওরা অনেক জায়গায় ঘুরতে থাকে। এই 2 দিনে ইতি তো আকাশের প্রেমে প্রায় ফিদা হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলুন, কি কথা? তুমি তো আমার সবই দেখলে। হঠাৎই প্রশ্ন? এখন বলো, আমাকে তোমার কেমন লাগে? কেমন লাগে বলতে? এই ধরো, আমার সাথে তুমি রিলেশন করবে, কথা দিচ্ছি তোমার কোনো অভাব আমি অপূর্ণ রাখবো না। মাথা কি খারাপ আপনার? আমি কি দেখতে অসুন্দর, নাকি আমার ফিগার তোমার পছন্দ হয়নি? দেখুন, আপনি সব দিক দিয়ে পারফেক্ট আছেন। তাহলে সমস্যাটা কোথায় আমার সাথে প্রেম করতে? যে মেয়ে 15টা বয়ফ্রেন্ডের সাথে ওইসব করতে পারে সে মেয়ে আর যাই হোক কখনো বউ হওয়ার যোগ্য না। আচ্ছা, তুমি তো আমার সম্পর্কে সবকিছু আগে জেনেছো। যদি না জানতে তাহলে তো প্রেম করতে রাজি হতে। তখনই করতাম না আমি। কিন্তু কেন? দেখুন, সব প্রশ্নের উত্তর হয় না। আপনি এরা চাচাতো বোন বলে আমি চুপ করে সব শুনে গেলাম। নতাতে কোণে এতক্ষণে কি করতে শুনি? কয়েকটা থাপ্পড় আমি বসিয়ে দিতাম। দেখো, তুমি স্বেচ্ছায় রাজি না হলে কিভাবে তা আদায় করতে হয় আমি খুব ভালো করেই জানি। দেখি কি করতে পারি। একটু পরে ইরা ওয়াশরুম থেকে বের হয়। এতে ওরা আগের মতো নর্মাল হয়েছে। আমরা আজকে শুধু 2টা জায়গায় ঘুরবো, এরপর আমরা ফিরে যাব। ঠিক আছে। 1 ঘন্টা পরে ওরা বের হয়। মোটামুটি আরও অনেকগুলো জায়গায় ওরা ঘুরে শেষ করে। ঘোরা শেষ হলে ওরা চলে আসে বাংলাদেশ থেকে। এইদিকে আবির, ওই দিকটার কি খবর? আব্বু, তুমি কোনো চিন্তা করো না, আর কয়েকটা দিন পরেই সবটা ঠিক হয়ে যাবে। এরপর ওই চেয়ারটা আমার দখলে চলে আসবে। যাক, তাহলে তো ভালোই হবে। তবে এর জন্য লোকজন রেডিও করে রাখিও। বলা তো যায় না তখন কোনো কাজে কাদের লেগে যায়। চিন্তা করো না আব্বু, সব লোক রেডি করার আছে। তা ইরা কবে আসবে, কিছু কি বলেছে? বললো তো আজকে আসবে, তাও রাত হয়ে যাবে। ও আচ্ছা, তাহলে তো ভালোই। কয়েকটা ঘন্টা পরে ওরা ফিরে আসে আমেরিকায়। তুই তাহলে সাবধানে বাসায় যা, আমি তাহলে অপারেশনের দিন হসপিটালে চলে আসব। কার অপারেশন? আমার মায়ের। তাহলে ইরা, আমি আরো কয়েকটা দিন থাকি এখানে, তারপর না হয় চলে যাব। তুই থেকে কি করবি? ওর মায়ের অপারেশন তো, সেজন্য ভাবলাম আমি সহ একটু থাকি। ঠিক আছে আকাশ, তুই তাহলে সাবধানে যা। ওরা আলাদাভাবেই চলে আসে। এইদিকে 2 দিন পরে আকাশ ওর মাকে নিয়ে হসপিটালে আসে।
তখন ইরা আর ইতি ওরাও আসে সাথে করে, ভেতরে অপারেশন হতে থাকে। এইদিকে বাবা তুমি কোনো টেনশন করো না, মায়ের কোনো কিছুই হবে না। আঙ্কেল, আকাশ কিন্তু ঠিকই বলেছে। এইদিকে ইতি তো আকাশকে অনেকভাবে পটানোর চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু কিছুতেই কোনো কিছু করে উঠতে পারছে না। অপারেশন শেষ, হসপিটালে বেডে এনে রাখা হয়। আব্বু তুমি তাহলে বাসায় যাও, এখন আমি আছি মায়ের কাছে। তুই একা একা? আঙ্কেল, আমরা আছি তো। ওরা তো আছে, তুমি বরং বাসায় যাও। উনি বাসায় চলেছে। একটু পরে ইরার কল আসে। আমাকে যে বাসায় ফিরতে হবে। তাহলে যা। তুই কি যাবি না? আমি এসে কি করব? তুই এখানে থেকে কি করবি? দেখছিস না ও একা আছে। তো ও কি বাচ্চা নাকি? বাচ্চা না হলেও বিয়ে করলে তো এতদিনে বাচ্চার বাবা ঠিকই হয়ে যেত। কোথায় কি বলতে হবে সেটাও মনে হয় জানিস না। তুই যা তো। ঠিক আছে, তাই থাক। আকাশ, আমি তাহলে গেলাম। কিছু লাগলে আমাকে বলবি, আমি নিয়ে আসবো। আচ্ছা, তুই যা তাহলে। ইরা চলে যায়। এই সময় ইতি তো বকবক করেই যাচ্ছে। আকাশ তো ইতির এই বকবক শুনে অবস্থা কাহিল। একটু পরে ইতি একটা প্ল্যান করে। ওয়াশরুমে এসে কল খারাপ হওয়ার কথা আকাশকে বলে। আমি ঠিক কি করতে পারি? আরে পারবে, ভিতরে তো আসো। আকাশও ভেতরে যায়, এসে দেখে সবই ঠিক আছে। ততক্ষণে ইতি দরজা আটকে দেয়। দরজা কেন আটকালে? কিছু দেখানোর ছিল। কথাটা বলেই ইতি ওর গেঞ্জি খুলে ফেলে। এতে আকাশ নিজেই লজ্জায় পড়ে যায়, চোখ বন্ধ করে রাখে। আহ, এত লজ্জা পেলে চলবে কি করে? তুমি তো ছবিতে ঠিকই দেখে নিলে। তুমি তো একটু স্পেশাল, সেজন্য তোমাকে সরাসরি আমি দর্শন করালাম। এবার তুমি কি করবে তা তুমিই ঠিক করো। দেখুন, আপনি আমাকে যেরকম ছেলে ভাবছেন আমি মোটেও ওই রকমটা না। পুরুষ তো পুরুষই হয়। দেখো, তুমি যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না দেখবে ততক্ষণ পর্যন্ত আমি গেঞ্জি পরব না। আমি কিন্তু চিৎকার করব। তোমার চিৎকারে কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? ওয়াশরুমের দরজা বন্ধ, রুমের দরজাও বন্ধ। সেজন্য তোমার হাতে এখনো সময় আছে। যদি না দেখো তাহলে কি করবেন? কথাটা শুনে ইতি আকাশকে কিস করে। আকাশ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তাও পারছে না। কারণ কোন জায়গায় রেখে কোন জায়গায় ধরে সরাবে তাও পারছে না। 1 মিনিট পরে আকাশের থেকেও ভালো লাগা শুরু করে, যা অন্য ছেলেদের ক্ষেত্রেও স্বাভাবিক একটা ব্যাপার। এরপর 10 মিনিট পরে ইতি বের হয়ে আসে। তবে আকাশ তো রেগে আছে অনেক। কাজটা কিন্তু ভালো করলেন না। তোমার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে আমার প্রেমে পড়তে বাধ্য। তবে চিন্তা করো না, আমি যে কোনো ভাবেই হোক তোমাকে আমার প্রেমে পড়াবই। দেখুন, এরপর যদি কখনো আপনাকে আমার সামনে দেখি তাহলে আমি গায়ে হাত তুলতে বাধ্য হব। আদর করার জন্য তুলো, তাহলে আমি রাজি আছি। যে মেয়ের এতটুকু লজ্জা নেই সে মেয়ের ধারে কাছে যেতে চাই না। কিছুক্ষণ পরে ইতিও বাসায় চলে আসে। হিরে, তুই ফিরে এলি কেন? ওখানে রাত পর্যন্ত থেকে কি করব? কিন্তু তুই চলে আসলি কেন? ভাইয়া এখানকার লিডারের চেয়ার পেয়েছে, মানে এখানকার লিডার এখন আমার ভাই। এটা তো খুশির কথা। অনেক খুশির কথা। তা আকাশের মায়ের কি জ্ঞান ফিরেছে? সকালে ফিরবে। ও আচ্ছা, তাই বল। এইদিকে ইরা তো আকাশের মায়ের খোঁজ নিতে থাকে। এভাবে 7 দিন কেটে যায়। আকাশ ওর মাকে নিয়ে বাসায় আসে। তখন ইতি আসে দেখার জন্য। ইরা তখন আসতে পারেনি। এইদিকে আন্টি, আপনি এখন কেমন আছেন? এই তো অনেকটা ভালো আছি আমি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আকাশ কোথায়? ও তো রুমে। আচ্ছা, আমি দেখে আসতেছি। ইতি সুযোগ করে রুমে আসে, এসে দরজা আটকে দেয়। দরজা কেন আটকালে? দরকার ছিল সেজন্য। দেখো, উল্টাপাল্টা কোনো কাজ করবে না বলে দিলাম। করেই তো ছাড়বো। এই বলে গেঞ্জি কিছুটা ছিঁড়ে একটা মিথ্যা নাটক করে। ততক্ষণে ইরা আর আবিরও আসে। আসলে ইতি একটু তাড়াতাড়ি করে এখানে আসে, যেন এরকম কিছু করতে পারে। ইরা আবির ওখানে এসে এসব শুনে, ইতি, তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। ও আমাকে একা পেয়ে নষ্ট করতে চেয়েছিল। ভাইয়া বিশ্বাস করুন, আমি এরকম কিছু করিনি। তাহলে কি ও মিথ্যে বলছে? ও মিথ্যে বলছে। চুপ করো বেয়াদব ছেলে। ভাইয়া, আকাশ এরকম কাজ মোটেও করতে পারে না। তাহলে কি আমি মিথ্যে বলছি? তুই মিথ্যে বলছিস। দেখেছেন ভাইয়া, ইরা ওই ছেলের হয়ে কথা বলছে। তুই হসপিটালে কি কি করেছিস সব কিছুই আকাশ আমাকে বলেছে। তার মানে তুই সবই জানিস?
জানি সব কিছু আমি। তাহলে এটাও শুনে রাখ, ও যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি ওকে জেলে ঢুকিয়ে দিব। ইতি বাড়াবাড়ি করিস না, আকাশকে আমি ভালোবাসি। ও তাই? আকাশ তো কখনো আমাকে বলেনি। আমরা দুজনের ব্যাপারটা গোপন রেখে এসেছি, সেজন্য তুই এইটাকে এরকম বাড়িয়ে তুলিস না। আমি এত কিছু জানি না। ও যদি আমাকে বিয়ে না করে আমি ওকে জেলে ঢুকাবো, আবির ভাইয়াকে বলে। দেখ ইতি, ভালো হবে না কিন্তু। ভালো তো এখন হবে না। কি করবি তুই? ভাইয়া, ভাইয়া। কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? পুলিশকে কল করেছি, ওনারা চলে আসবেন। তুমি পুলিশকে কেন কল করতে গেলে ভাইয়া? এইটা পুলিশই দেখুক, আমি যদি ব্যাপারটা দেখি তাহলে তুই ভালো করেই জানিস ও বেঁচে নাও থাকতে পারে। একটু পর পুলিশ আকাশকে নিয়ে যায়। ইতি আবির দুজনে থানায় যায়, কিন্তু এরা আকাশের বাবা মার সাথে থেকে যায়। আন্টি আঙ্কেল, আমি জানি আকাশ এরকম কাজ করতে পারে না, তারপরও আপনারা চিন্তা করবেন না, আমি দেখি আকাশকে ছাড়িয়ে নিয়ে আসবো। এভাবে 7 দিন কেটে যায়। আকাশকে এখনও ছাড়াতে পারেনি। কেস কোর্টে উঠেছে, এতে আকাশের সাজা হয় কয়েকটা বছর। কোর্ট থেকে আকাশকে নিয়ে যাবার সময়, আকাশ তুমি কোনো চিন্তা করবে না, তুমি জেল থেকে বের হওয়া পর্যন্ত তোমার বাবা মার সব দায়িত্ব আমি নিলাম। ইরা, আমার বাবা মার খেয়াল রেখো। এইদিকে পুলিশ আকাশকে নিয়ে যায়। তাহলে আপনারা এখন বুঝতে পেরেছেন তো আকাশের জেলে আসার কারণটা কি ছিল? তাহলে এখানে আমরা গল্পের অতীত শেষ করে চলো বর্তমানে ফিরে আসি। বর্তমান, তুমি যে ভালোবাসো, মানে ইরা নামে মেয়েটি, সে কি তোমার সাথে দেখা করতে আসতো? জি স্যার, প্রতি মাসে ও একবার করে আসে আমার সাথে দেখা করতে, তাও লুকিয়ে আসে, কেননা আমার বাবা ভাই রাজনীতি করে তো। বুঝতে পেরেছি। তা আবার কখন আসবে? এই তো 2 দিন পরে। ঠিক আছে, তুমি এখন রেস্ট নাও। ঠিক আছে। আমি তো ততক্ষণে কাগজপত্র সব তৈরি করে ফেলি। এইদিকে কর্নেল ওনার রুমে আসে আর কিছু অফিসারকে ডেকে পাঠায়। জি স্যার, বলুন। এখানে একটা মেয়ের নাম আছে, এই নামে কেউ যদি এই জেলা আকাশের খোঁজ করতে যায় তাহলে ওকে আমাদের এখানে নিয়ে আসবে, তবে পুরোটা বুঝিয়ে আনবে। ঠিক আছে স্যার, তাই হবে। যাও তাহলে। এইদিকে আবির বসে আছে, ইরাও বসে আছে, সাথে পরিবারের সবাইও। এরা ছেলে কি তোর পছন্দ হয়েছে? একটা কথা কতবার বলবো তোমাদের, আমি আকাশকে ছাড়া অন্য কাউকে কখনো বিয়ে করব না। তুই কি ভুলে গেছিস আকাশ ইতির সাথে কে কি করেছিল? তোমাদের কতবার বলবো, এগুলো ইতি ইচ্ছে করে করেছে। দেখ, আকাশ কবে ফিরবে জেল থেকে তার কোনো খবর নেই। সেই জন্য আমি তোকে আবারও বলতেছি, তাড়াতাড়ি করে আকাশের মায়া থেকে বেরিয়ে আয়, নয়তো তোর জন্য ভালো হবে না। ইরা, তোমার ভাই কিন্তু তোমার ভালোর জন্যই বলতেছে। সাথী, ওকে বোঝাও। ভাবি, তুমিও শেষমেশ এরকমই করছো। ইরা, তুমি তো জানো তোমার ভাইয়ের সম্পর্কে, তুমি রাজি না হলেও ওনারা তোমাকে জোর করে হলেও বিয়ে দিবেই। এত বছর ধরে তো চেষ্টা করতেছো, সামনের দিকেও পারবে না। কথাগুলো বলে ইরা চলে যায় ওর রুমের দিকে। অন্যদিকে সাথী, এরাকে বোঝাও এমন কিছু করতে যেন বাধ্য না করে আমাদের। এই বলে চলে যায় আবির। ইরা তো রুমে এসেই কান্না করতে থাকে। এইদিকে সাথীও রুমে আসে। ভাবি, ভাইয়া আর বাবা আমার সাথে এরকম কেন করে? আমি জানি না, তবে তোমার ভাই আর বাবা তো কখনোই আকাশের সাথে তোমাকে মেনেই নেবে না। তাছাড়া আকাশকে দেখতে যাবে কখন? কালকে যাব। তাহলে কাল আমিও যাব তোমার সাথে। যদি ভাইয়া জানতে পারে? আমরা আলাদাভাবে বের হব, তারপর জেলে একসাথে দেখা করব। ঠিক আছে। পরের দিন ওরা দুজনেই জেলে আসে। তখন জানতে পারে আকাশকে জেল থেকে নিয়ে যাওয়া হয়েছে। কথাটা শুনে ইরা ভেঙে পড়ে, কেননা ইরার ভয় ছিল ওর বাবা ভাই এই রকমটা করতে পারে। ওরা ফিরে আসতে যাবে তখনই, আপনাদের মধ্যে ইরাকে? আমি ইরা, কিন্তু আপনারা আমার নাম জানেন কি করে? আমাদের সাথে চলুন তাহলে। কোথায় যাব? আপনারা যার সাথে দেখা করতে এসেছেন তার কাছে নিয়ে যাব। আমি আপনাদের কথা ঠিক মানে বুঝলাম না। অফিসার এবার নিজের পরিচয় দেয়, তারপর আকাশের ছবি দেখায়। ছবি দেখে ইরা খুশি হয়। তারপর ওর ভাবিকে নিয়ে হেলিকপ্টারে উঠে বসে। অন্যদিকে আকাশ ওর কাজ করতে থাকে। এখন ওর কাজ হচ্ছে শত্রুপক্ষকে চিহ্নিত করা। কয়েকটা ঘন্টা পর হেলিকপ্টার এসে আর্মি ক্যাম্পে এসে নামে। কিছুক্ষণ পরে আকাশ কোথায়? আমাদের সাথে আসুন। ইরা আর সাথীকে নিয়ে আসে।
ইরা তো ভয়ে আছে কিছুটা, কেননা আকাশকে আর্মির লোক কেন এনেছে এটাই বুঝতে পারছে না ও। তাও নিজেকে শান্ত রেখে সামনে এগোতে থাকে। ওনারা সার্ভার রুমে আসে। ভেতরে আকাশ কাজ করতে ব্যস্ত, সাথে আরও অনেক অফিসার। আকাশ, পিছনে তাকিয়ে দেখো। অফিসারের কথা শুনে পেছনে তাকায়। তাকিয়ে ইরাকে যে দেখতে পারবে তা আকাশ কল্পনাও করতে পারেনি। তেমনি ইরাও সিং খুশিতে দুজন দুজনকে জড়িয়ে ধরে। আকাশ, তুমি তাহলে ওনাদের নিয়ে রুমে যাও, কথা বলো। ঠিক আছে স্যার। ওনাদের নিয়ে রুমে আসে, এসে কথা বলতে থাকে। আকাশ ইরা আর সাথীকে সব ঘটনা বলতে থাকে। সবটা শোনার পর, তাহলে তো তোমার জন্য ভালো হয়েছে, সাথে আমার জন্য। ঠিক ধরেছ, কিন্তু তারপরও তোমার বাবা ভাই ওনারা কি মেনে নিবে? আমি আবিরকে রাজি করিয়ে নেব। ইরা, ওনাকে তো চিনলাম না। উনি আমার একমাত্র ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। সরি, আমি আপনাকে চিনতে পারিনি। ওয়ালাইকুম আসসালাম। না জানারই কথা, তুমি তো আমাকে আগে দেখোনি। তাছাড়া আমার ননদও অনেক ভাগ্যবতী যে তোমার মতো একজনকে পেয়েছে। ভাবি, নাস্তা করে নিন। নাস্তা করা শেষ হলে ওনারা আরও কিছুক্ষণ কথা বলতে থাকে। আমাদের এখন উঠতে হবে। আচ্ছা, আমিও দেখি ছুটি নিয়ে চলে আসব, এসে ইরাকে বিয়ে করে নেব। ঠিক আছে ইরা, চলো তাহলে। আমি তাহলে আজকে আসি, তোমার সুযোগ হলে চলে আসিও। তোমার চাচাতো বোনের কি খবর? ওর বিয়ে হয়েছে, এখন সংসার করতে ব্যস্ত। যাক, তাহলে তো ভালোই হলো। কিন্তু তোমার জীবনটা নষ্ট করে দিয়ে গেল। থাক সেসব কথা, যা হয়েছে ভালোর জন্যই হয়। তাই বলে এরকম ভালো হতে হবে? আচ্ছা, তুমি যাও তাহলে, আমি সুযোগ হলে ছুটি নিয়ে চলে আসব। তবে তাড়াতাড়ি আসিও, আমি যে আর অপেক্ষা করতে পারছি না। চিন্তা করো না, আমি চলে আসব। তা বাবা মা কোথায়? ওনাদের আমি আলাদা একটা বাসায় রাখতেছি। আজকে নিয়ে আসতে? আমি তো জানতাম না। তাছাড়া তুমি সাথে দেখা করে ওনাদের সারপ্রাইজ দিও। ঠিক আছে, তুমি তাহলে এখন যাও। ইরা ওর ভাবিকে নিয়ে চলে যায় ওখান থেকে। এইদিকে আকাশ ওর কাজ করতে থাকে। পরের দিন, আকাশ, এদিকের কি খবর? জি স্যার, সবকিছু ঠিক আছে। তুমি বাড়িতে চাইলে সবার সাথে দেখা করতে আসতে পারো। আচ্ছা তাহলে হবে, তবে যাওয়ার সময় আমি এই ল্যাপটপ নিয়ে যেতে পারবো কি? এটা কি তোমার বেশি প্রয়োজন? প্রয়োজন তো আছে, কেননা আমি যাওয়ার পরে যদি অ্যাটাক করে কেউ, তখন কি করব? যদিও 5টা দিন সময় পাবো, কিন্তু এতে অনেক তাড়াহুড়ো হয়ে যাবে। তাই আমি এটাকে নিয়ে গেলে ছোটোখাটো কোনো সমস্যা হলে তা আমি সামাল দিতে পারবো। এটা অবশ্য ভালো করেছো। তুমি তাহলে তোমার সব কিছু গুছিয়ে নাও। ঠিক আছে। নিজের সবটা গুছিয়ে নেয়। পরের দিন ইরার সাথে কথা বলে বেরিয়ে পড়ে। ট্রেনের মধ্যে বসে আছে। কিছুক্ষণ পরে কিছু লোক আকাশের সামনে আসে। তবে ওরা এখানে লোকজনের কাছ থেকে ডলার নেওয়ার জন্য এসেছে, যা ওদের দেখে বুঝতে পেরেছে। কিছুক্ষণ পরে, এভাবে লোকজনকে বিরক্ত করছেন কেন? ওই, তোকে কি তার কৈফত দিতে হবে? আমাকে না দাও, যাদের বিরক্ত করছো তাদের তো দিবে। তুই তো বড্ড বেশি কথা বলছিস। তো কি করব? ট্রেনের মধ্যে যদি তোমরা এরকম করো তাহলে কিভাবে হবে বলো? এটা তো ঠিক বলছিস তুই। তাই এখন সবাইকে ছেড়ে আগে তোর ব্যবস্থা করব, তারপর বাকিদের ব্যবস্থা। কোথায় নাকি, দেখি তোরা কি করতে পারিস। এই শালাকে মারতে থাক, ওর ব্যাগে যা কিছু আছে সব নিয়ে চল। ওরা ব্যাগটা নেয়। ব্যাগে একটা ল্যাপটপ আর বাকি গ্যাজেটগুলো দেখে। এটা তো আর্মির ল্যাপটপ। ওই শালা, তুই ওদের ল্যাপটপ চুরি করে নিয়েছিস? আমি চুরি করেছি নাকি ওরাই আমাকে দিয়েছে তা এখন তোর জেনে কোনো কাজ নেই। তোরা এখান থেকে কেউ পায়ে হেরে যেতে পারবি না। ওই আগে একে মার, তারপর বাকি দেখবো। এইদিকে আকাশের সাথে ওরা মারামারি করতে থাকে। ওদের অনেকটা মারতে থাকে। কিছু সময় ধরে মারামারি করার পরে পরের স্টেশন পুলিশ এসে স্টেশনে দাঁড়িয়ে আছে। ট্রেন নামতেই ওদের ধরে নেয়, সাথে আকাশকেও। অফিসার আমাকে কেন ধরেছেন? একে তো আর্মির ল্যাপটপ চুরি করেছিস, আবার ওদের সাথেও পাঙ্গা নিয়েছিস, তো সাহস তো কম না। দেখুন, আপনি বরং আমার কার্ডটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কে। কই, কিসের কার্ড? আমার মানি ব্যাগ থেকে কার্ড বের করে দেখুন। কার্ড দেখে পুলিশ স্যালুট দিয়ে আকাশকে ছেড়ে দেয়। তারপর নিয়ে যায় বাকি লোকগুলোকে। 1 ঘন্টা পরে ইরা স্টেশনে এসে দাঁড়িয়ে থাকে। আকাশও নেমে যায়। দুজনে একসাথেই যায় আকাশের বাবা মার কাছে। ওনারা আকাশকে এইভাবে দেখতে পারবে তা ওনারা কল্পনাও করেনি। একে একে ওনাদেরও সবটা বলতে থাকে। সবটা শুনে,
আকাশ, তুই তো চলে যাবি আবার। হ্যাঁ আব্বু, যেতে তো হবে। মেয়েটার তোর জন্য অপেক্ষা করতে করতে শেষ। চিন্তা করো না, 2 মাস পরে ওকে বিয়ে করে নিয়ে আসবো। 2 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না, 2 দিনের ভিতরেই তুই ওকে বিয়ে করাবি। কিন্তু বাসার এরকম অবস্থা, ওকে নিয়ে থাকবো কোথায়? তাহলে আমি একটা ফ্ল্যাট দেখি, কি বলো? ঠিক আছে, দেখো। কিন্তু আরেকটা কাজ করা যায়। কি কাজ? আমরা বরং বিয়ে করে ফেলি, তাহলে তুমি আবার চলে যেও। আমি এর ভিতরে একটা ফ্ল্যাট দেখা শুরু করি। কিন্তু এতগুলো ডলার পাবো কোথায় আমি? তুমি যে হ্যাকিং করো, সেই হ্যাকিং কবে কাজে দিবে? কিন্তু এটা করা ঠিক তো হবে না। তুমি যে বেতনটা পাবে, সে বেতন পেতে পেতে তো অনেকটা সময় পার হয়ে যাবে, এতে তো কোনো কিছুই হবে না। কিন্তু তাই বলে? তুমি তো এর আগেও একবার করেছো। ওটা তো লোকজন আমাকে দিয়ে জোর করিয়ে নিয়েছে। তো কি হয়েছে, এখন আবার আমাদের জন্য করো। তবে এমন লোককে করবে যাদের ওই ডলারগুলো নেওয়ার কেউ নেই। বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে বসো, খুঁজে দেখি আমি। এখন কিভাবে দেখবে? সব রকম গ্যাজেট আছে আমার কাছে। ব্যাগ বের করে একে একে সব কিছু বের করতে থাকে। ওখানে থাকা অনেক কিছু বের করে নেয়। তারপর এভাবে ল্যাপটপের সব গ্যাজেট নেয়। 1 ঘন্টার মধ্যে এই গ্যাজেট ওইসব অ্যাকাউন্ট খুঁজে দিবে, যে অ্যাকাউন্টে 20 বছর ধরে কোনো লেনদেন হয়নি। কেননা এতগুলো বছরও যে অ্যাকাউন্টে লেনদেন হয়নি, সে অ্যাকাউন্টে মালিকানাও থাকবে না। কিন্তু ওইসব অ্যাকাউন্ট খুঁজে বের করবে কি করে? এই যে এই গ্যাজেট তা খুঁজে বের করবে। তাহলে তুমি কাজ করো, আমি ততক্ষণে রান্না করে নিচ্ছি। এইদিকে আকাশ ওর কাজ শুরু করে। 2 ঘন্টা পরে 20টা অ্যাকাউন্ট খুঁজে পেল। সে অ্যাকাউন্টে প্রায় $30,000 পায়, যা ইরাকে জানায়। এটা তো অনেক ডলার, তাহলে এগুলো নিয়ে নাও। নিব। তোমার অ্যাকাউন্টে বলেও। আমার কেন? ডলারগুলো কারো অ্যাকাউন্টে তো নিতে হবে। তোমার অ্যাকাউন্টে নাও। আমার অ্যাকাউন্টে নিলে আর্মির লোকেরা সন্দেহ করবে। আচ্ছা, এই নাও আমার অ্যাকাউন্ট। ইরার অ্যাকাউন্টে সবগুলো ডলার নিয়ে নেয়। পরের দিন আকাশ আর ইরা বিয়ে করে নেয়। বিয়ে করা হয়ে এলে একটা কাজ কর, তুই বৌমাকে নিয়ে ওদের বাসায় যা। এটাই ভালো হবে। ওই বাসায় কয়েকটা দিন থেকে ফ্ল্যাট দেখা শুরু কর। ঠিক আছে আম্মু। কিছুক্ষণ পরে ইরাকে নিয়ে ওদের বাসায় আসে। তবে ইরার ভাবির সাথে কিন্তু সবটা জানত। সেজন্য উনিও আকাশ আর ইরাকে দেখে একটু নাটক করা শুরু করে, যেন মনে হচ্ছে উনি কোনো কিছুই জানে না। এরা এই ছেলেটা এত তাড়াতাড়ি ছাড়া পেল কি করে? সেটাই তো, ওর চেহারা আর পোশাক এত পরিবর্তন, যে লিখে আজকাল ফ্যাশন হতো। দেখো, তোমরা কিন্তু ভালো করে জানো ওর কোনো দোষ নেই, সেজন্য এরকম উল্টাপাল্টা কোনো কিছুই বলবে না। তোর দেখি সাহস অনেক বেড়ে গেল। এরা দেখুন, এরা কিন্তু এখন একা না, ওর সাথে আমিও আছি। তোর মতো ভিখারি কিনা আমার বোনের পাশে থাকবে? আমি ওর পাশে আছি আর থাকবো। আমি তো তোকে থাকতে দিব না। সেটা সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমরা বিয়ে করে ফেলেছি, সেজন্য এখন চাইলেও আমাদের আলাদা করতে পারবে না। এরা কথাটা কি সত্যি? হ্যাঁ ভাইয়া, আমরা আজকেই বিয়ে করেছি। দেখেছো বাবা তোমার আদরের মেয়ের কাণ্ড? ইরা, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। কি বলো আব্বু? ঠিকই বলছি। ঠিক আছে আকাশ, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি আমার পোশাকগুলো নিয়ে আসি। 30 মিনিট পরে ইরা নিচে নেমে আসে। তারপর ওরা ফিরে আসে। এইদিকে আকাশ ওই দিনে ফ্ল্যাট দেখা শুরু করে দেয়। সন্ধ্যের ভেতর একটা ফ্ল্যাট ওরা পেয়ে যায়। সেজন্য ওদের সব কিছু নিয়ে ওই ফ্ল্যাটে উঠে পড়ে। লোকজন বেশি থাকায় সব মালামাল তাড়াতাড়ি করে উপরে উঠিয়ে নিয়ে সাজিয়ে নেয়। এইদিকে রাত 9টা বাজে। সব কিছু তো হলো, এবার বাসর হবে তো? রুমটা তো সাজানো বাকি এখনো। বাকি সবটা তো সাজানো হয়েছে, তাছাড়া রুমে কিছু ফুল দিয়ে সাজিয়ে নিলেই হবে। একটা কাজ করো, তুমি নিচে নেমে ফুল নিয়ে আসো, আমি ততক্ষণে বসে জেনে। ঠিক আছে, তাই করো। নিচে নেমে আসে। তারপর যা যা কিনার কিনে নেয়। পুরো একটা ফুলের ঝাড় কিনে নেয়, সাথে 2জন লোক আনে। এই ঝাড়টা সবকিছু আগে থেকেই তৈরি করা থাকে, শুধু এটাকে ঠিকমতো বসিয়ে নিলে 10 মিনিট কাজ করলে হয়েছে। ঠিক তেমনই হলো। 11:30টায় সব কাজ শেষ হয়। আমার সব কাজ শেষ। নাও, এটা পরে নাও। আমি কেন পাঞ্জাবি পরবো বলো তো? বারে, তোমাকে জামাই জামাই অবস্থা দেখতে হবে তো, তাছাড়া পাঞ্জাবি পরলে একটা জামাই জামাই ফিল আসবে। ঠিক আছে। 12টার ভেতরে ওরা রুমে আসে। হীরা তো ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে।
আকাশ আসতেই সালাম দেয়। সালাম নিয়ে ইরার ঘুমটা সরিয়ে মুখের দিকে তাকিয়ে আছে। ইরা তো অনেক লজ্জায় পড়ে যায়। আর কতক্ষণ দেখবে এভাবে? তোমার কি লজ্জা পাচ্ছে? আমার মুখ দেখেও কি তা বুঝতে পারছো না? মুখ দেখাতেই এত লজ্জা? এরপরে কি করবে? লাইট অফ করো। লাইট অফ করলে কি আর লজ্জা লাগবে না? মোটেও না। তোমার দেখি আসলেও কোনো লজ্জা শরম নেই। নিজের স্বামীর কাছে কিসের লজ্জা শুনি? এটাও ঠিক। তাহলে কি এখন বাসর শুরু করা যাবে? বাসার সব কিছু গুছিয়ে অনেক ক্লান্ত হয়ে গেছি, আমি এখন ঘুমাবো। বাসর রাতে যদি ঘুমানোরই ইচ্ছে ছিল তোমার, তাহলে বউ সাজার কি দরকার ছিল? রুমটাই কেন সাজালাম? চিন্তা করো না, আমি সবটা পুষিয়ে দেবো এক্ষুনি। সেটা কিভাবে? বলার চেয়ে করেই দেখাই। এরা এদের কাজ করতে থাকুক, আমরা বরং অন্যদিকে ট্রাই করি, মানে অন্য কাহিনীতে যাই। অন্যদিকে মেয়েটার বিয়ে মেনে নিলে কি ক্ষতি হতো তোমাদের? অনেক ক্ষতি হয়েছে আমাদের। তোমাদের আবার ক্ষতি হলো কিভাবে? মা, তুমি এটা বুঝবে না। ভেবেছিলাম মুরবি আমাদের থেকে বড় কোনো পরিবার দিব, এতে ওই পরিবারের সাপোর্ট আমরা পাবো। কিন্তু কি হলো, আমরা কোনো সাপোর্ট পাওয়া তো দূরের কথা, নিজেরাই এখন ঠিক মতো সাপোর্ট পাওয়ার অবস্থায় নেই। এসব কিছু আছে তোমার মেয়ের জন্য। ওই আকাশের বাচ্চা এত তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেল কি করে? ওকে কে ছেড়েছে? এইসব জেনে এখন আমাদের কোনো কাজ নেই। তারপরে আব্বু জানতে তো হবেই। এত কিছু জানতে হবে না, একটা কাজ কর। কি কাজ? ওকে শেষ করে দেওয়ার ব্যবস্থা কর। কাকে শেষ করব? কাকে আবার? আকাশকে? বাবা, আপনারা এসব কি বলছেন? এটা আপনাদের মেয়ে, আর আপনারা জেনে শুনে ওর স্বামীকে যদি মেরেই ফেলেন তাহলে ওর কি হবে তা একবারও ভেবে দেখেছেন কি? বৌমা, তুমি এইসবের ভিতরে কথা বলো না, তুমি তোমার রুমে যাও। সাথী, বাবা ঠিকই বলেছে, তুমি তোমার রুমে যাও। এখানে কথা বলে তোমার কোনো কাজ নেই। সাথী রুমে চলে আসো। ততক্ষণে রাত 2টা বাজে। সেজন্য ইরাকে কল দেয়নি, কেননা ওদের বাসরাতে এরকম সংবাদ দিয়ে ওদের দুশ্চিন্তায় ফেলতে চায় না। পরের দিন সকালবেলায় ইরা উঠিয়ে ফ্রেশ হয়ে নেয়। মোবাইল হাতে নিয়ে দেখে ওর ভাবি মেসেজ করে রেখেছে, সেজন্য কল দেয়। হ্যাঁ ভাবি, বলো। ইরা, তোমরা ঠিক আছো তো? আমরা তো ঠিক আছি, কিন্তু নতুন ফ্ল্যাটও নিয়েছি, সাথে বাকি সব কিছু। আচ্ছা শোনো, তোমার ভাই আর বাবাকে ভুলেও নতুন ফ্ল্যাটের ঠিকানা দিও না। কেন ভাবি, কি হয়েছে? সাথী ইরাকে সবটা বলে। সবটা শোনার পরে ভাবি, আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমারই আপন ভাই আর বাবা আমারই এত বড় ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। এই জন্যই তো আমি তোমাকে আগেই জানিয়ে দিলাম, ওনারা অনেক কৌশলে আমাকে দিয়ে বা মাকে দিয়ে কল করাতে পারে যেন তুমি ঠিকানা দাও। যাক ভাবি, তুমি আগে ভাগে সব বলে দিয়েছো, ভালোই হয়েছে। আমি তাহলে আকাশকে সবটা জানিয়ে দিই। ঠিক আছে, আর ভালো থেকো দুজনে। রাখি তাহলে ভাবি। কল কেটে দেয়। এইদিকে আকাশও ঘুম থেকে উঠে, তখন ওকে সবটা বলে। সবটা শোনার পরে আমি তো আছি আর 3টা দিন, এরপর ফিরে যাব। আমার ক্ষতি করা ওনাদের সম্ভব না, কিন্তু যদি তোমাদের ক্ষতি করে বসে? এখন তাহলে উপায়? এই বিল্ডিংয়ে তো পারবে না, কেননা এখানে সিকিউরিটি আছে অনেক। পাশে আছে আর্মির ছোট একটা ক্যাম্প, প্রয়োজন পড়লে আমার পরিচয় দিয়ে সাহায্য নিতে পারবে। আমি চেষ্টা করে দেখি এখানে আসা যায় কিনা। আচ্ছা দেখো, কথা বলে। আমি তাহলে এখন ফিরে যাই, তুমি সাবধানে দেখো। এই নাও ডলার, প্রয়োজন পড়লে এখান থেকে খরচ করিও। ঠিক আছে, তুমিও সাবধানে থেকো কিছুটা। চিন্তা করো না, আমি সাবধানে থাকবো। ওখান থেকে চলে আসে ক্যাম্পে। ওখানে এসে কর্নেলকে সবটা বলে। উনি সবটা শুনে, আচ্ছা চিন্তা করো না, আমি দেখি তোমার ওখানে থাকার ব্যবস্থা করতে পারি কিনা। তাছাড়া তুমি ওখানে সব কিছু তো পাবে না। আমি তা জানি। আচ্ছা চিন্তা করো না, আমি ওই ক্যাম্পে বলে দিব যেন তোমার পরিবারের কোনো অসুবিধা না হয়। ঠিক আছে স্যার। কাল একটা মিশনে যেতে হবে। আমার মিশনে কি কাজ? ওখানে একটা সার্ভার হ্যাক করতে হবে। ওরা 5টা রকেট দিয়ে আমাদের দিকে অ্যাটাক করার চিন্তা করেছে, সেজন্য তুমি এটাকে যে করেই হোক নষ্ট করবে। কিন্তু আমি একা। তুমি একা কেন যাবে? তোমার আগে সেনারা যাবে। ওরা ওখানে যাওয়ার পরে সবটা কন্ট্রোলে নিয়ে আসবে, তারপর তুমি গিয়ে বাকি কাজটা করবে। বুঝতে পেরেছি। পরের দিন অফিসার কিছু সেনা নিয়ে চলে যায় একটা পাহাড়ি এলাকায়। ওখানে এসে প্রথমে শত্রুদের উপরে আক্রমণ করতে থাকে। অনেকটা সময় পর, স্যার এরা তো অনেকজন। সেটা তো আমিও জানি, ওদের মেরে ফেলো।
সবাইকে যদি মেরে ফেলি তাহলে সার্ভার রুম খুঁজবো কি করে? সেটা খোঁজা যাবে। 1 ঘন্টা পর বাকিদের পরাস্ত করতে পেরেছে। এইদিকে সবটা ঠিক আছে। তাহলে কি আকাশকে পাঠাবো? জি স্যার, পাঠান। কিন্তু কতক্ষণ লাগবে সময়? এই তো ওদের 5 মিনিট লাগবে। ঠিক আছে স্যার। 5 মিনিট পরে আকাশ ওখানে এসে নামে। সার্ভার রুমটা কোন দিকে? এই তো এইদিকে। চলো ওখানে যাই। ওরা সার্ভার রুমে আসে, তবে দরজায় পাসওয়ার্ড প্রোটেক্ট। ঢুকবো কি করে? আমি কোনো কাজে লাগবো তাহলে? এই বলে 2 মিনিটে দরজা খুলে ফেলে। এইদিকে রুমের ভেতরে আরও 3 জন শত্রু ছিল। ওরা গুলি করে একটা গুলি আকাশের হাতে এসে লাগে। অফিসার ওদের 3 জনকেও মেরে ফেলে। আকাশ, তুমি ঠিক আছো তো? গুলি বের হয়ে গিয়েছে। তাড়াতাড়ি ফার্স্ট বক্স নিয়ে আসো। এই তার ওখানে লাগিয়ে দিন, বাকিটা আমি দেখে নিচ্ছি। অফিসার তার লাগিয়ে দেয়। এইদিকে স্ক্রিনে তাকিয়ে দেখে আর 1 মিনিট পরে রকেট লঞ্চ হবে। রকেট তো? আমি তো এসে গেছি। এইগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। বন্ধ করতে হলে পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ড ব্রেক করতে হলে 2 মিনিটের বেশি লেগে যাবে। এখন তাহলে উপায় কি? রকেটগুলো আমি সমুদ্রে ফেলে দিই। ওটা কি করা যাবে? করা যাবে। লোকেশন আমি চেঞ্জ করে দেব। তাড়াতাড়ি করো তাহলে। ওদের পাসওয়ার্ড ব্রেক করতে থাকে। 2 মিনিট পরে পাসওয়ার্ড ব্রেক হয়, কিন্তু রকেট তো 1 মিনিট আগেই চলে গেছে। সেজন্য কম্পিউটার দিয়ে লোকেশন চেঞ্জ করতে থাকে, কিন্তু তাও হচ্ছে না। কেননা লোকেশনটা একবার সেট করা হয়েছে, সেজন্য নতুন করে করা যাবে না এখন। একটু পরে, আকাশ আর কত দূর? এই তো অনেকটা কাছাকাছি। তাড়াতাড়ি করো, সময় তো নেই হাতে। এখনো 3 মিনিট আছে হাতে। এর ভিতরে লোকেশন চেঞ্জ করতে হবে। তাহলে তাড়াতাড়ি করো একটু। আপনি অপেক্ষা করুন, হয়ে যাবে। 2 মিনিট পরে রকেটের অ্যাক্সেস পেয়েছে। তাড়াতাড়ি করে লোকেশন চেঞ্জ করে সমুদ্রে নিয়ে যায়। অনেকটা গভীরে লোকেশন দেওয়া, যেন ক্ষতি কারো না হয়। নেভি লোকদের বলুন এই লোকেশনে কোনো জাহাজ বা সাবমেরিন আছে কিনা। ততক্ষণে আমি রকেটগুলোর লোকেশন পাল্টে দিই। ঠিক আছে, জেনে নিচ্ছি। কল দিয়ে জেনে নিতে থাকে। অনেকটা সময়ের অন্য একটা লোকেশন পায়, যেখানে কোনো অসুবিধা নেই। সেজন্য আকাশ ওই লোকেশনে এবার রকেটগুলো পাঠিয়ে দেয়। 2 মিনিট পরে সেগুলো পানিতেই নষ্ট হয়েছে। এতে বাকি সেনা তো খুশি হয়ে যায়। স্যার, আমরা সফল হয়েছি। সত্যি, আজকে যদি আকাশ না থাকতো তাহলে যে আমাদের কি হতো। তাহলে তো ছেলেটাকে আমাদের সাথে রেখে কোনো ভুল করিনি। ঠিক বলেছেন স্যার। একটা কাজ করো, ওখানে সবকিছু নষ্ট করে আকাশকে নিয়ে তোমরা রওনা দাও। ঠিক আছে। কিছুক্ষণ করে ওখানে থাকা সবকিছু বোমা দিয়ে নষ্ট করে দেয়। তারপর ওরা চলে আসে ওখান থেকে। কিছু ঘন্টা পরে ক্যাম্পে আসে। সত্যি আকাশ, তোমার জন্য সবটা ঠিক হলো আজকে। আপনারা তো চাইলে এখান থেকে সবগুলো রকেট গুলি করে নষ্ট করে ফেলতে পারেন। সেটা পারতাম, কিন্তু অনেক রিস্ক হয়ে যায়। এতে এখানে ক্ষতিও হতে পারতো। কিরকম ক্ষতি? ক্ষতি বলতে ধরো 5টা রকেট এখান থেকে লেজার ছুড়ে মারবো, এতে 5টাই নষ্ট হবে, কিন্তু এগুলো যেখানে পড়বে ওই জায়গাগুলো তো নষ্ট হয়ে যাবে। এবার বুঝতে পেরেছি। তুমি তাহলে তোমার কাজ করো। তা ওখান থেকে কোনো কিছু কি পেয়েছো? পেয়েছি বলতে কিছু ফাইল পেয়েছি। কি আছে ওই ফাইলে? কিছু কি জানতে পেরেছো? পেয়েছি বলতে কিছু ফাইল পেয়েছি। মাত্রই তো এলাম, এখনো দেখিনি। একটু রেস্ট নিয়ে দেখা শুরু করব। তবে যাই করো না কেন একটু তাড়াতাড়ি করার চেষ্টা করো, কেননা হাতে তেমন একটা বেশি সময় নেই। বলা তো যায় না ওরা কোন দিক দিয়ে আবার কি কি রেডি করে রাখে। এটা অবশ্য ঠিক বলেছেন। এখন তাহলে কি করা যায়? আমি ফাইলগুলো দেখি, তারপর জানাবো। ঠিক আছে, তবে তাড়াতাড়ি করিও। 2 ঘন্টা রেস্ট নিয়ে ফাইলগুলো দেখতে থাকে। তবে ফাইলগুলোর ভেতরে যে ছবিগুলো আছে সেগুলো এক একটা ছবি 10 জিবির মতো। এটা কিভাবে সম্ভব? কোনটার কথা বলেছো? এক একটা ছবি এত জিবি? কি আছে ছবির মধ্যে? ওটা তো তোমার দায়িত্ব, তুমি দেখো। দেখতে থাকে এক এক করে। সবকিছু দেখার পরে অনেক কোড পায় ছবির মধ্যে, যে কোডগুলোর মাধ্যমে সহজে বুঝতে পারবে কি আছে এখানে। সেজন্য আর দেরি না করে কোডগুলো ভেঙে দেখতে থাকে, কিন্তু ভেতরের সংখ্যা ছাড়া আর কোনো কিছুই দেখতে পায়নি। এইগুলো কিসের কোড? আমার নিজেরই অজানা। এই কোড নিয়ে আগে ভাবতে হবে। কতটা সময় লাগবে? দেখি কতটা সময় লাগে। ঠিক আছে, দেখো তাহলে। আকাশ 3 ঘন্টা ধরে ওই কোডগুলো ভাঙতে থাকে। অনেক কিছু ওরা পায়, তবে এখানে কোনটা সত্যি তা ওরা বুঝতে পারছে না। সেজন্য আরও কিছু অফিসার মিলে একটা মিটিং বসে। আমি এই কোডগুলো ভাঙিয়েছি, তবে এখানে এই কয়েকটা পেয়েছি। সেজন্য এখন কি করা যায় আপনারাই বলুন। আগে কোডগুলো আমাদের বলুন, তারপর আপনি ওখান থেকে কি কি পেলেন সেটাও আমাদের বলুন। সবটা বলতে থাকে এক এক করে। সবকিছু শোনার পরে, সবকিছু এখন আপনাদের হাতে।
আপনারাই ঠিক করুন কিভাবে কি করা যায়। ঠিক আছে স্যার, আমরা দেখতেছি। এই বলে ওনারা আরও 3 ঘন্টা ধরে সবটা দেখতে থাকে। দেখার পরে একটা কাজ করো, কি কাজ? এখানে তো 3টা অপশন আছে, তোমরা এই 3টা অপশনই খোঁজ লাগাও, দেখো কোনো কিছু জানতে পারো কিনা। কিন্তু স্যার এখন কিভাবে কি করব? এই জায়গাগুলোতে যাও, তারপর ভালো করে দেখো কিছু পাওয়া যায় কিনা। ঠিক আছে, যাচ্ছি আমি টিম নিয়ে। 3টা টিম 3 দিকে চলে যায়। ওখানে 3টা টিম থেকে একটা টিম অনেক কিছু পেয়েছে। ওখান থেকে কিছু তথ্য পাই, সাথে আরও কিছু হাতিয়ার সহ অনেক কিছু। সবটা পাওয়ার পর এখন তাহলে কি করা যায় স্যার? যেগুলো পেয়েছো তা নিয়ে চলে আসো। তা ওখানে আর কেউ বেঁচে নেই তো? না স্যার, আর কেউ তো বেঁচে নেই। তাহলে তোমরা ফিরে আসো। অফিসারগুলো এক এক করে ফিরে আসতে থাকে। অন্যদিকে আকাশও নিজের কাজগুলো করতে থাকে আস্তে আস্তে। কিছুক্ষণ পরে সবাই এক এক করে ফিরে আসে। সত্যি আকাশ, তুমি অনেক ভালো কাজ করতেছো। এটা তোমার দায়িত্ব। তারপরও দায়িত্বের বাইরে তুমি অনেক কিছু করতেছো যা বলার মতো না। আমি তাহলে বাকি কাজ করি। ঠিক আছে। অন্যদিকে শফিক আর আবির বসে আছে। তখন বাবা, এরকমটা তো হতে দেওয়া যায় না। আমিও তাই ভাবছি, তা কি করা যায় বলতো? যে করেই হোক ওই ছেলেকে ইরার জীবন থেকে দূরে সরিয়ে নিতে হবে। কিন্তু কিভাবে কি? ইরার কাছে মা অথবা সাথীকে দিয়ে কল করাও। ওরা কোন জায়গায় আছে তার ঠিকানা নাও, তারপর বাকিটা আমরা দেখে নিব। আচ্ছা, তাহলে সাথীকে বল কল করার জন্য। ঠিক আছে, আমি সাথীকে ডাকছি। সাথী, এই সাথী, কোথায় তুমি? কি হয়েছে বলো? তোমার সাথে ইরার যোগাযোগ হয় কি? যোগাযোগ বলতে তেমন একটা হয় না। ওর মোবাইলে কল দাও। তোমার মোবাইলে কি ব্যালেন্স নেই? এত গাধা কেন? তোমাকে কল করতে বলেছি, তুমি কল করো। সাথী কল করে। কিছুক্ষণ পরে ইরা তো কল রিসিভ করে। হ্যাঁ ভাবি, বলো। তা কেমন আছো তুমি? এই তো ভাবি, ভালো আছি। আচ্ছা, তোমরা এখন কোথায় আছো? কথাটা শুনে ইরার ওর ভাবির সেই কথাটা মনে পড়ল। সে যেন বুঝতে পারে আশেপাশে কেউ তো আছে। ভাবি, আমি তো রুমে আছি, কিন্তু কি হয়েছে? তোমার সাথে দেখা করার ইচ্ছে ছিল, সেই জন্যই কল দিলাম। কিন্তু ভাবি, আমি তো তোমাদের থেকে প্রায় 200 কিলোমিটার দূরে, চাইলেই তো এখন দেখা করতে পারবো না। আচ্ছা, আমি তোমাকে জানাবো তাহলে। কল কেটে দেওয়ার বাহানা ধরে মোবাইল ধরে রাখে। তখন ও শিট, এত দূরে ওরা গেল কি করে? এত দূরে তো আমরা চিনব না কোনো কিছু। এখন তাহলে উপায় কি বাবা? 200 কিলো দূর হয়েছে তো কি হয়েছে, ঠিকানা নিয়ে নেবে বৌমা, তারপর আমি আর আবির যাব। সেটাই ভালো হবে। ঠিক আছে, আমি নিয়ে নেব। ওনারা যাওয়ার পরে সাথী ফোনটা কানে নিয়ে, সবটা শুনলি তো? শুনেছি, চিন্তা করো না। আমি ঠিকানা দিলেও আমাকে খুঁজে পাবে না, তুমি কোনো চিন্তা করিও না ভাবি। রাখি তাহলে আমি। কল কেটে দেয়। পরের দিন আবারও কল দেয়। তখন ইরা উল্টোপাল্টা একটা ঠিকানা বলে। সেই ঠিকানার সাথেই আবিরকে জানায়। তুমি শিওর তো? আমাকে তো এই ঠিকানাই বললো। ঠিক আছে, আমি কথা বলে দেখি বাবার সাথে। ঠিক আছে, দেখো উনি কি বলে। সেটাই করব। এরপর আবির ওর বাবাকে জানায়। উনি জানার পর, ওখানে তো আমাদের কোনো লোক নেই মনে হচ্ছে। এখন তাহলে কি করব আব্বু? তুই নিজে একবার ওখানে যা, তারপর কি হয় না হয় আমাকে জানা। ঠিক আছে আব্বু। পরের দিন আবির ওই ঠিকানায় যায়, কিন্তু ওদের কোনো খোঁজ পায় না। এদিকে ইরাও আকাশকে সবটা জানায়। তুমি কোনো চিন্তা করো না, তোমার ভাই কখনো খুঁজে পাবে না। একটা কাজ করো তুমি। কি কাজ? কাল আমি আসবো বাসায়। সত্যি আসবে তো? সত্যি আসবো। তা কতদিন লাগবে? মাত্র 6 ঘন্টার জন্য। 6 ঘন্টায় তো কিছুই হবে না। আমি ওখানে থাকা যে ক্যাম্প আছে ওখানে আসবো, ওখান থেকে বাসে এসে তোমাকে দেখে যাব। ঠিক আছে। পরের দিন আকাশ কিছু কাজে ওই ক্যাম্পে আসে। আসুন স্যার। সার্ভার রুমে নিয়ে চলুন আমাকে। জি স্যার, চলুন। নিয়ে আসে সার্ভার রুমে। ওখানে এসে কাজ করতে থাকে। 3 ঘন্টা কাজ করার পর সবকিছু ঠিক হয়ে গেছে। আর কোনো কিছু নেই তো? সব ঠিক আছে। আচ্ছা, আমি কয়েকটা ঘন্টার জন্য আসতেছি। সাথে কিছু সেনা দিব কি? লাগবে না। ঠিক আছে স্যার। ওখান থেকে আকাশ ইরার কাছে আসে। ওকে দেখে সবাই অনেক খুশি হয়। আচ্ছা,
তুই মাত্র আসলি আবার চলেও যাবি? কিছু করার নেই, 2 মাস পরে ছুটি পাবো। তখন কিন্তু অবশ্যই আসবি। চলো রুমে যাই। চলো। এরপর ইরা আকাশ দুজনেই সময় কাটায় কিছুক্ষণ। তারপর আকাশ গোসল করে চলে যায় ক্যাম্পের মধ্যে। ওই ক্যাম্প থেকে হেলিকপ্টার করে মূল ক্যাম্পে চলে যায়। এদিকে আবির আর শফিক চৌধুরী তো খুঁজেও পাচ্ছে না, আকাশের কোনো খোঁজ নাই, ইরার খোঁজ নাই। কিছুক্ষণ পরে কোনোভাবেই তো কোনো কিছু হচ্ছে না। তাহলে এখন কি করা যায়? দেখি ওদের খোঁজ কিভাবে পাই। এইদিকে আকাশ ওর কাজ করতে থাকে। দেখতে দেখতে 2 মাস কেটে যায়। 2 মাস পরে আকাশ ছুটি নেয়। আকাশ, তাহলে যাও সাবধানে, কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে স্যার, জানাবো। ছুটি নিয়ে বাসায় আসে। এতে পরিবারের সবাই আগের মতোই খুশি হয়। পরের দিন, চলো তোমাদের বাসায় যাব। তোমার কি মাথা ঠিক আছে? কেন, কি হয়েছে? বাবা আর ভাই আমাকে দেখলে বাঁচিয়ে রাখবে না? ওনারা তো জানে না আমি কি করতে পারি। কালকে পুরো প্রস্তুতি নিয়ে যাব। কি রকম? সেসব তুমি কাল জানতে পারবে। পরের দিন আকাশ বের হবে, তখন আকাশের স্যার মানে কর্নেল কল দেয়। জি স্যার, বলুন। তুমি এখন কোথায়? এটা তো স্যার শ্বশুর বাড়িতে যাব। কারো জন্য অ্যাটাক করেছে আবারও? সমস্যা নেই, এখনো 5 দিন নিশ্চিন্তে থাকতে পারবেন। শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি, তারপর এই দিকটা দেখব। ততক্ষণে দেরি হয়ে যাবে না তো? মতো দেরি হবে না। আচ্ছা, যাও তাহলে। এরপর কিছু সেনা নিয়ে চলে আসি ইরাদের বাসায়। ভেতরে ইরা আর আকাশকে দেখে ওনারা চমকে ওঠে। এ কি, তুই এখানে কেন? বিয়ের পরে তো শ্বশুর বাড়ি আসা হয়নি, সেজন্য আসলাম। তোকে এবারের জামাই হিসেবে কে মেনে নিল? সবকিছুতে যে মানতে হবে এরকমটা তো কথা নেই। তুই এসেছিস তো নিজের ইচ্ছে, কিন্তু যাবি আমার ইচ্ছেতে। ওই তোরা ওকে ধরে নে। ওদের কথায় লোকগুলো আকাশকে এসে ধরতে যাবে। ভাইয়া, ভালো হবে না কিন্তু। ওকে আগে মারবো, তারপর তোকে অন্য জায়গায় বিয়ে দিব। এইদিকে শফিক চৌধুরীও চলে এসেছে। বাইরে এত সেনা কেন? ওরা আকাশের সাথে এসেছে। ওকে আবার সেনা ধরলো নাকি? সেটা কেন ধরবে? তাহলে ওরা এখানে কেন আসলো? এরা তো বলেছে আমার সাথে এসেছে, তবে আপনারা যে ব্যবহার করেছেন এতে তো আপনাদের মানুষ বলে মনে হয় না। তোমার উপরে আমাদের রাগ আছে, তা তুমি জানো। জানি তো। তাছাড়া তুমি এমনিতে জেল খাটা আসামি, যদিও তোমাকে ধোকা দিয়ে জেলে ঢোকানো হয়েছে, কিন্তু তাও তুমি একজন আসামি হয়ে এভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছ কি করে? সে অনেক কাহিনী পরে জানতে পারবেন। এখন আমাকে এটা বলুন, হীরার জামাই হিসেবে মেনে নিতে অসুবিধা কোথায় আপনার? দেখো, তুমি একে বেকার, ওকে যে সুখে রাখতে পারবে তার তো কোনো গ্যারান্টি নেই। তাহলে বুঝতে তো পারছো আমি কি বোঝাতে চেয়েছি। বুঝতে পেরেছি, তবে আমার বর্তমান পরিচয় হীরার থেকে জেনে নেবেন। যদি এরপরও আপনাদের মনে হয় আমি হীরার যোগ্য না, তাহলে আমি আর এখানে ফিরবো না। হীরাকে এখানে রেখে দিতে পারবেন। যদি সবটা শোনার পর আপনাদের মনে হয় আমি হীরার যোগ্য, তাহলে আমাকে কল করবেন, আমি অপেক্ষায় থাকবো। এরই মধ্যে কিছু সেনা ভেতরে আসে। স্যার, আপনাকে এখনই ক্যাম্পে যেতে হবে, হেলিকপ্টার রেডি করা আছে, চলুন। চলি তাহলে। তুমি তাহলে কয়েকটা দিন থাকো ওখানে, আমি কাজ শেষ করে চলে আসবো। অপেক্ষায় থাকবো। আকাশ তো চলে যায়, কিন্তু আবির আর শফিক চৌধুরী কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে। কেননা আকাশকে নিতে সেনা আসবে, তাও এত সম্মান দিচ্ছে, সেজন্য অবাক হয়। ইরা, আকাশের পরিচয় কি? এরা চুপ করে থাকিস না। আকাশের সাথে সেনার কি সম্পর্ক? ও এখন সেনাবাহিনীর একজন হ্যাকার, মানে ওদের মূল যে ক্যাম্প আছে ওই ক্যাম্পের সার্ভার থেকে শুরু করে টেকনিক্যাল সব কিছুই ওই দেখাশোনা করে। এরপর বাকি কাহিনীও বলতে থাকে। সবটা শুনে ওনারা অবাক হয়। এখন বলো, আকাশের সাথে কি আমাকে বানাবে? অবশ্যই মানাবে। তুই এখনই ওকে কল দিয়ে বল, আমরা সবাই রাজি আছি। সত্যি বলছো? হ্যাঁ, এটা সত্যি বলছি। আমরা তো এত মাস ওকে অবহেলা করে এসেছি, আমরা তো জানতাম না ও এরকম কিছু হয়ে দেখাবে। তাহলে ওকে কল করে সবটা বলে দিই। দে। এরা কল দিয়ে সবটা বলে দেয়। আকাশ তো অনেক খুশি হয়। ক্যাম্পে এসে কাজ করা শুরু করে দেয়। প্রতিটা পাওয়ার ওয়াল চেক করতে থাকে, কোনটায় কি সমস্যা সেগুলোও দেখতে থাকে। কিভাবে কি করা যায় তা এক এক করে দেখতে থাকে। সবটা দেখা শেষ হলে 3 ঘন্টা আমাকে কেউ ডিস্টার্ব করবেন না, আমি কাজ শেষ করে জানাবো। এই বলে কাজ শুরু করে দেয়। একের পর এক সার্ভার চেক করে, আবার কিছু লক করে রেখে দেয়। মাঝে মাঝে কোড ভাইরাস করে রেখে দেয়, যেন কেউ কোড ব্রেক করলেও কোনো কিছু যেন না পায়। কিছুক্ষণ পরে, স্যার, সবকিছু এখন ঠিক আছে? সত্যি আকাশ, তুমি অনেক দক্ষ একজন হ্যাকার। কি করবো স্যার,
এটাই তো আমার একমাত্র পেশা। আমরা অনেক খুশি হয়েছি তোমার মতো একজন দক্ষ হ্যাকারকে পেয়ে। আমি অনেক খুশি হয়েছি। আমার এই অন্ধকার জীবন থেকে আমাকে মুক্তি দিয়ে ভালো একটা জীবনে এনে রেখেছেন। যদি নাই আনতাম তাহলে তো তোমার মতো একজন দক্ষ হ্যাকার আমরা পেতাম না। এই বলে উনি আকাশকে জড়িয়ে ধরে। এভাবে একটা গল্পের কাহিনী শেষ হয়। সবাইকে ধন্যবাদ গল্পটা শোনার জন্য। আপনাদের সাথে আবারও দেখা হবে সামনের কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।